আসসালামু আলাইকুম। নাসিরনগর সরকারি কলেজের অনলাইন অর্থনীতির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীর এই দুর্যোগের মধ্যেও আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আশা করছি তোমরা বাসায় ঘরে বসে এই ক্লাসগুলো দেখছো এবং বইয়ের সাথে তোমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যেহেতু আমাদের নির্ধারিত যে ক্লাসরুমে আমরা যেতে পারছি না, সেহেতু আমাদের এই অনলাইনে ক্লাসে মাধ্যমেই তোমাদের সাথে সম্পর্ক তৈরির একটি সুযোগ। সেই সুযোগটি তোমরা নিজেরাও কাজে লাগাবে। আশা করি আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আজকে এই অনলাইন অর্থনীতির ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আবারও। তোমরা জানো যে আমাদের এই অনলাইন ক্লাসগুলো শুধু তোমরা না, তোমাদের বাইরেও অনেক স্টুডেন্ট, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা দেখতে পাচ্ছে। আমাদের ইউটিউবে এই ক্লাসগুলি আছে, আমাদের শিক্ষক বাতায়নে ক্লাসগুলো আছে। তোমরা তোমাদের বিভিন্ন মাধ্যম থেকে এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আমার এই ক্লাসগুলো শিক্ষক বাতায়নে থাকবে এবং ইউটিউবে থাকবে। এটা তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা ইচ্ছা করলে এই ক্লাসগুলো দেখতে পাবে। তো আমাদের অনলাইন অর্থনীতির ক্লাসে তোমাদের আমি আবারও আমরা দেখতে পাচ্ছি যে নাসিরনগর সরকারি কলেজের অর্থনীতির অনলাইন ক্লাস। এখানে একটা পরিচিতি থাকবে আমাদের, শিক্ষক পরিচিতি। আমার নাম আব্দুল হক, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, নাসিরনগর সরকারি কলেজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। তোমরা যে কোনো মাধ্যমে যে কোনো সময় আমার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের পাঠ পরিচিতিটা আমরা একটু জেনে নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর, যেটা অর্থনীতি প্রথম পত্র। সেই অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, চাহিদা স্থিতিস্থাপকতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ছাত্রছাত্রীদের মাঝে এটা খুবই সমস্যা তৈরি করে, যেটা বুঝতে গিয়ে। তো একটু মনোযোগ দিয়ে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা এই বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। আমি খুবই চেষ্টা করেছি তোমাদের সহজে সুন্দর করে বোঝানোর একটা অবস্থা তৈরি করতে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে চাহিদার স্থিতিস্থাপকতাটা কী। চাহিদাকে প্রভাবিত করে এমন সব বিষয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এ দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখানে একটু বলে রাখতে হবে যে এখানে আমরা জানি যে চাহিদার পরিবর্তনের কারণগুলো কী কী। তোমরা এর আগে ক্লাসে আমি বলেছি যে চাহিদার কেন পরিবর্তন হয়। চাহিদার পরিবর্তনের একটা কারণ হলো দাম। আর এই দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার যে পরিবর্তনটা হয়, এখানে বলছে এক ধরনের পরিবর্তন হতে পারে। তার ছাড়াও আয়ের পরিবর্তনের ফলে, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বিভিন্নভাবে আমাদের এই চাহিদা পরিবর্তিত হতে পারে। তো এই চাহিদার যে বিভিন্ন যে পরিবর্তনগুলো হয়, এই এই যে প্রভাবিত করতে পারে এমন যে বিষয়গুলো আছে, এদের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়ে দুইয়ের যে অনুপাতটাকে বলা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। তো এই বিষয়ে প্রফেসর মার্শাল ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। আমরা মার্শালের একটা সংজ্ঞা আমরা এখানে দেখতে পারি। এখানে উনি যে কথাটা বলেছেন, দ্য ডিগ্রি অফ অপরচুনিটি অর স্লোনেস উইথ উইথ হুইচ ডিমান্ড চেঞ্জেস উইথ এভরি চেঞ্জ ইন প্রাইস ইজ নোন এজ এলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে যে কথাটা বলছেন যে যে মূল্যের পরিবর্তনের ফলে, অর্থাৎ দামের যে পরিবর্তনটা হয়, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটা হয়তো বা দ্রুত বা ধীরগতি হতে পারে। দ্রুতও হতে পারে, আবার ধীরগতি হতে পারে। এখন এই যে, অর্থাৎ আমরা একটু দেখি কি লিখছে এখানে, যে মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুত বা ধীরগতিতে পরিবর্তন হয়, তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন প্রফেসর মার্শাল।
অর্থাৎ এই আমরা দামের পরিবর্তনের যেটা হয়, এখানে যেটা বলছে দ্য ডিগ্রি অফ র্যাপিডলি অর স্লোনেস উইথ হুইচ ডিমান্ড চেঞ্জেস, অর্থাৎ দ্রুত এবং ধীরগতিতে যে ডিমান্ডটা চেঞ্জ হয় উইথ এভরি চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা দামের পরিবর্তনের কারণে যে চেঞ্জটা হয় এটার নামই হলো, এটার অনুপাতটার নামই হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা। তো আমরা মোটামুটি একটা জিনিস জানলাম যে চাহিদাকে প্রভাবিত করতে পারে এমন সব বিষয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় এর অনুপাতটাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। আমরা আশা করি বুঝতে পেরেছি স্থিতিস্থাপকতা কি। আমরা পরবর্তীতে আমরা স্লাইডে যাচ্ছি, দেখা যাক কি বলছে ওখানে। আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার স্থিতিস্থাপকতার একটা, আমরা এতক্ষণ যে কথাটা বললাম, সংজ্ঞাটা যে কথাটা বলা আছে, এই বিষয়টাই আমরা খুব সংক্ষেপে সহজে আমরা একটা গণিতের সূত্র প্রয়োগ করতে পারি। অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতাটা কি, আমরা এখন মৌখিকভাবে বলেছিলাম যে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় এর অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এখানে কি দেখলাম যে দামের শতাংশিক পরিবর্তন আর হলো চাহিদার শতাংশিক পরিবর্তনকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব স্থিতিস্থাপকতা। তাহলে এই ভাগ আমরা একটু দেখি কিভাবে ভাগটা হচ্ছে। এই শতাংশিক পরিবর্তন আমরা কিভাবে বের করব। খুব সহজে এখানে দেখা যাচ্ছে যে চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদার একটা পরিবর্তন হয় এবং চাহিদার প্রাথমিক একটা চাহিদা থাকে, ঠিক দামের একটা পরিবর্তন হয়, আবার প্রাথমিক একটা দাম থাকে। এইটাকে যদি এই দামের চাহিদার পরিবর্তনের পরিমাণটাকে যদি আমরা প্রাথমিক চাহিদা দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাই চাহিদার শতাংশিক পরিবর্তনের পরিমাণ। এবং এই দামের শতাংশিক পরিবর্তনটা বের করতে গেলে দামের পরিবর্তনের পরিমাণকে যদি প্রাথমিক দাম দিয়ে ভাগ দিই তাহলে দামের শতাংশিক পরিবর্তনটা পেয়ে যাই। অর্থাৎ আমরা এখান থেকে আমরা দেখি পরবর্তীতে আমরা একটা জিনিস একটু খেয়াল করতে হবে। এখানে আমরা অনেক সময় গণিতে, এই অর্থনীতিতে এই গণিতের প্রয়োগটাকে আমরা মনে করি যে এটা একটা ভালো জিনিস না বা একটু ভয়ের জিনিস। আসলে গণিতের প্রয়োগটা অর্থনীতিতে আসছে সহজ করার জন্য। আমরা এখানে একটু যদি খেয়াল করি তাহলে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে এখানে আমি যদি একটু খেয়াল করি, এখানে আমরা খেয়াল করতে পারবো যে দ্বিতীয় লাইনটা কত বড়, চাহিদার পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ, হ্যাঁ, প্রাথমিক চাহিদা, প্রাথমিক দাম, এতগুলো কথা বলতে হয়। অথচ আমরা খুবই সংক্ষেপে গণিত প্রয়োগ করে আমরা এখানে বলতে পারি যে ডেল কিউ বাই ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি বাই পি, এবং খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে যেতে পারি, সূত্রটা পেয়ে যেতে পারি। অর্থাৎ এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই ভাগ চিহ্নটা হয়ে গেছে গুণ চিহ্ন এবং এর ফলে যে জিনিসটা হয়েছে এটা উল্টে গেছে। অর্থাৎ ডেল পিটা নিচে আসছে, পিটা উপরে চলে গেছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে পরবর্তী যে সংখ্যাটা সেটা উল্টে যায়। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই, এখানে একটা জিনিস আমরা খেয়াল করলেই হয় যে ডেল কিউ এখানে আছে একটা, এখানে আছে একটা। তো এই একটা জিনিস মানে একই জিনিস দুই দিকে থাকার কারণে আমরা এই দুইটাকে একসাথে নিয়ে আসলাম, ডেল কিউ বাই ডেল পি, আর পি আর এই কিউটা এখানে নিয়ে আসলাম। অর্থাৎ ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা সহজে বোঝা যায়, 3 4 12, 4 3 12, অর্থাৎ এটার সাথে এটা গুণ ছিল, এখন এটার সাথে এটা গুণ হয়েছে, একই জিনিস। তাহলে আমরা একটু এরপরে দেখি কি লেখা আছে। এরপরে কি আছে, সুতরাং ইলাস্টিসিটি ডিমান্ড ইকুয়াল টু কি আমরা পেয়ে গেলাম, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটাই হলো স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। আমরা এই পরবর্তীতে যে স্থিতিস্থাপকতাগুলো নির্ণয় করব, আমরা দেখতে পাচ্ছি সেট দেওয়া আছে এখানে। এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যাতে আমরা এটা প্রয়োগ করে এই স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এটা মুখস্থ করে ফেলতে হবে একবারে, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা মানে স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা।
আচ্ছা, এরপরে আমরা স্লাইডে দেখি কিভাবে নির্ণয় করেছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি, আমরা একটু আগে সংজ্ঞায় বলেছিলাম চাহিদাকে প্রভাবিত করতে পারে এমন সব বিষয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার প্রথম যে জিনিসটা আসছে দ্রব্যের নিজস্ব দাম, এবং পরবর্তীতে আসছে আয়, এবং আরেকটা জিনিস হলো সম্পর্কযুক্ত দ্রব্যের দাম। মূলত এই যে তিনটি জিনিস এখানে আছে, দ্রব্যের নিজস্ব দামের কারণে চাহিদার পরিবর্তন ঘটে, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন ঘটে, এবং সম্পর্কযুক্ত দ্রব্যের দামের যদি কোনো পরিবর্তন ঘটে তাহলেও চাহিদার পরিবর্তন ঘটে। তাহলে আমরা এখানে দ্রব্যের নিজস্ব দাম, এই দামের পরিবর্তনের ফলে যদি দামের শতাংশিক পরিবর্তনের ফলে যদি চাহিদার শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে কি বলে? দাম স্থিতিস্থাপকতা বলে। তো এখানে আমরা একটু খেয়াল করি। সুতরাং আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা আগে জেনেছিলাম এই যে প্রাইস ইলাস্টিসিটি, হ্যাঁ, ইপি মানে হলো প্রাইস ইলাস্টিসিটি, যাকে বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তনটা ঘটে এর অনুপাতটাই হলো দাম স্থিতিস্থাপকতা। এবং এইটার এই যে প্রাইস ইলাস্টিসিটি বা দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র কিন্তু একই সূত্র, অর্থাৎ ইলাস্টিসিটি ডিমান্ড যেই কথা, এখানে প্রাইস ইলাস্টিসিটি একই কথা, অর্থাৎ ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তোমরা আগে যে সূত্রটা বলেছিলাম মুখস্থ রাখতে, ঠিক একই সূত্র, যেটা দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হিসেবে আমরা পাই। এরপরে যেটা আমাদের যে জিনিসটা আছে আয়, এই আয়ের কথা আসছে। এই আয়ের পরিবর্তনের ফলে চাহিদার এই আয় স্থিতিস্থাপকতা বের হয়। আয়ের পরিবর্তনের ফলে আমরা একটু দেখে নিই যে আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে, এখানে ছিল দামের শতাংশিক পরিবর্তনের ফলে, এখানে আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে। তাহলে এই আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় একই জিনিস, এই দুইয়ের অনুপাতকে চাহিদার শুধু দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা বলে। আর যেহেতু আয়ের পরিবর্তনে ঘটছে এই জন্য ইলাস্টিসিটি অফ ইনকাম, অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা। আমরা দেখি সূত্রটা কি আছে, সূত্রটার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটতেছে আমরা একটু দেখি, একটু খেয়াল করে দেখো। এখানে শুধু প্রাইসের জায়গায় ওয়াই আসছে, অর্থাৎ এখানে দামের কারণে পরিবর্তন ঘটেছে, এখানে ওয়াই এর কারণে পরিবর্তনটা ঘটছে। তো যেহেতু ওয়াই এর কারণে পরিবর্তন ঘটতেছে ডেল ওয়াই, আর এখানে ওয়াই ডেল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, এখানে ছিল পি, এখানে ছিল পি, পি এর পরিবর্তে ওয়াইটা আসছে, এবং এই কারণে এটা নির্ণয়ের সূত্রটা আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র এটি। তারপরে যেটা আরেকটা হলো যে আমাদের সম্পর্কযুক্ত দ্রব্যের দাম। এখন এই যে সম্পর্কযুক্ত দ্রব্যের দামের যে বিষয়টা আসছে, এখানে এই সম্পর্কযুক্ত দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। এখানে আড়াআড়ি অর্থাৎ একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটে যায়। আমরা এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবো। এখানে আমরা সূত্রটা কি দেখতে পাচ্ছি যে এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা মানে ক্রস ইলাস্টিসিটি, সি দিয়ে ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল টু ডেল কোয়ান্টিটি অফ এক্স, অর্থাৎ এ প্রাইস অফ ওয়াই, এই ওয়াই দ্রব্যের প্রাইস যদি চেঞ্জ হয়ে যায়, যেমন চিনি এবং গুড়, এটা হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ঘটতে পারে এরকম যে চিনির দাম বেড়ে গেছে, ফলে চিনির দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদার পরিবর্তন ঘটতেছে গুড়ের, এইখানে এই জন্য এটাকে বলা হয় ক্রস। একটার দামের পরিবর্তন ঘটে, অন্যদিকে কোয়ান্টিটি পরিবর্তন ঘটে অন্যটির, অর্থাৎ চিনির দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদার বেড়ে যায় গুড়ের, এবং এর ফলে কোয়ান্টিটি অফ এক্স প্রাইস অফ ওয়াই, প্রাইস অফ ওয়াই কোয়ান্টিটি অফ এক্স, অর্থাৎ ঠিক এইটারই হুবহু একটা এখানে শুধু কোয়ান্টিটি অফ এক্স ওয়াই আসবে, আর প্রাইস অফ ওয়াই কোয়ান্টিটি অফ এক্স, এই যে জিনিসটা একই জিনিস, শুধু এখানে ওই যে প্রাইস অফ এক্স কোয়ান্টিটি অফ এক্স, প্রাইস অফ ওয়াই কোয়ান্টিটি অফ এক্স, এই জিনিসটা আসবে। তাহলে সুতরাং আমরা এখানে কিন্তু মোটামুটি একটা চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আর আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই যে তিনটা মূল যে স্থিতিস্থাপকতার তিনটি বিষয়, এই বিষয় সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি এইটা একটা দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র,
এরপর আমরা দেখতে পাচ্ছি আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র, তারপর আমরা দেখতে পাচ্ছি আর স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। বিষয়গুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়গুলো তোমাদের পরবর্তীতে দেখবে যে এগুলো নির্ণয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমরা পরবর্তী স্লাইডে আসছি, আমরা একটু নির্ণয়ের কীভাবে করা হয় একটু দেখি। চাহিদা স্থিতিস্থাপকতার মাত্রা 5 প্রকারের হতে পারে। আমরা একটু দেখেছিলাম যে চাহিদা স্থিতিস্থাপকতাটা কী। তো চাহিদা স্থিতিস্থাপকতা 5 প্রকারের এটা হতে পারে, যে এখানে বলা হচ্ছে যে এককের সমান স্থিতিস্থাপকতা, অর্থাৎ স্থিতিস্থাপকতার মান যদি 1 হয়, ইলাস্টিসিটি ডিমান্ড ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমার এটাকে বলি এককের সমান চাহিদা স্থিতিস্থাপকতা। যদি একক অপেক্ষা অধিক হয়, ইলাস্টিসিটি ডিমান্ড ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে বলি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। যদি ইলাস্টিসিটি ডিমান্ড লেস দেন 1 হয়, তাহলে বলি একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। যদি আমরা বলি ইলাস্টিসিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আমরা বলি এটাকে অসীম স্থিতিস্থাপকতা। আর যদি ইলাস্টিসিটি ডিমান্ড ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলি শূন্য স্থিতিস্থাপকতা। এখন এই যে জিনিসগুলো কিভাবে আসে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা পরবর্তীতে খুব সহজেই বলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে নিচে এখানে দেখো একক অপেক্ষা সমান স্থিতিস্থাপকতাটা কিভাবে আসে। অর্থাৎ আমরা যখন সূত্র প্রয়োগ করি, যদি লাস্ট আমরা রেজাল্টটা আসে এরকম যে 10/10, তাহলে কাটাকাটি করলে 10 একে 10, অর্থাৎ এই একক স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি একক স্থিতিস্থাপকতা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। এরপরে আমরা আসি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। এখানে ইলাস্টিসিটি ডিমান্ড, অর্থাৎ এখানে উপরে 12 নিচে 10, অর্থাৎ আমরা 10 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 10 একে 10, তারপরে আরও আছে, তার মানে একের চেয়ে বেশি আছে। এই জন্য বলা হচ্ছে যে ইলাস্টিসিটি ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ গ্রেটার দেন 1 এটা হলো এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন জিনিসটা এখানে। তারপর আমরা দেখতে পাই যে তৃতীয় ক্ষেত্রে যে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, কমটা কখন হবে? এবার 10কে যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে একবার যাচ্ছে না, অর্থাৎ একের চেয়ে কম বার যাচ্ছে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। যেটা আমরা একটু দেখি, এই যে এককের চেয়ে কম, ইলাস্টিসিটি ডিমান্ড ইজ লেস দেন, এই যে লেস দেন 1, এটা হচ্ছে লেস দেন 1। এই যে লেস দেন 1টা কেন হচ্ছে? কারণ 10 উপরে, নিচে 12। এরপরটা যেটা আসছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতাটা আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে ইলাস্টিসিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু, যে কোনো জিনিসকে যখন শূন্য দিয়ে ভাগ করা হবে তাইলে কিন্তু রেজাল্ট আসবে না, এবং সেই কারণে এটাকে বলা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। আমরা একটু দেখি কিভাবে কোনটা অসীম স্থিতিস্থাপকতাটা কিভাবে পেয়ে যাব আমরা। তারপরে আরেকটা বাকি আছে আমাদের শূন্য স্থিতিস্থাপকতা, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। শূন্যটা কিভাবে পাই আমরা? যদি কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে রেজাল্ট কিন্তু 0, অর্থাৎ 12 শূন্য 0, 5 শূন্য 0। তো এটা ভাগ যাচ্ছে, অর্থাৎ এখানে রেজাল্টটা আসতেছে 0, কিন্তু এই শূন্য দিয়ে কোনো জিনিসকে ভাগ দিলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না, যে কারণে এটার রেজাল্ট হলো ইনফিনিটি, অর্থাৎ এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। আমরা পরবর্তীতে এটার ব্যাখ্যাটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এবার আমরা সূত্রের সাহায্যে এককের সমান স্থিতিস্থাপকতা নির্ণয় করব, অর্থাৎ যে কোনো একটা নির্ণয় করতে পারলে কিন্তু আমরা 5টি নির্ণয় করতে পারবো। এই জন্য আমরা এখানে দেখাচ্ছি, 2-3টা দেখাবো এককের সমান স্থিতিস্থাপকতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা এখানে একটা সূচি দেখতে পাচ্ছি। পরীক্ষায় তোমাদেরকে এরকম একটা সূচি দেওয়া হবে, বলবে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখন এই স্থিতিস্থাপকতা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? সূত্রের প্রয়োজন। আমরা জানি ইলাস্টিসিটি ডিমান্ড ইকুয়াল টু del Q বাই del P ইন্টু P বাই Q। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে একটু বিষয় এখানে আমি একটু সবগুলো দিয়ে নিলাম। আমরা দেখি এখানে del Q, অর্থাৎ কিউ, এই যে কিউ এর পরিবর্তনটা কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। 15 ছিল 10 হয়ে গেছে 15, বর্তমান কোনটা 15। তাহলে কোনো পরিবর্তন বের করতে গেলে এই যে del Q যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করতে হবে। তাহলে বর্তমানটা হলো 15 মাইনাস 10, অর্থাৎ 15 মাইনাস 10 ইকুয়াল টু হলো এইখানে 5। আবার আমরা একটু খেয়াল করি পরবর্তীতে, এবার del P,
তো ডেল পিটা আমরা একটু খেয়াল করে দেখি। ডেল পি, এইট পি, 10 ছিল, বর্তমানে 5, তাহলে 5 মাইনাস 10, 5 মাইনাস 10 আমরা একটু খেয়াল করে দেখি, আমরা একটু দেখি সুন্দর করে যে ডেল কিউটা বের হয়ে যাচ্ছে 5, অর্থাৎ এটার নাম হলো ডেল কিউ। এবার আমরা দেখি ডেল পিটা কীভাবে বের হচ্ছে, এইটা ডেল কিউ। আর দেখি ডেল পিটা কীভাবে বের হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 5, যেটা আসছে কোত্থেকে, এইটা হলো ডেল পি, তাহলে এই যে জিনিসটা আমরা দেখি একটু কীভাবে কোনটা কোনখান থেকে আসলো। এই যে 5 মাইনাস 10, এটা ডেল পি আর উপরটা ডেল কিউ। এবার দেখি পি বাই কিউ, কোনটা পি, পি হলো এই উপরের পিটা, আর কিউ হলো উপরের কিউটা, এই কিউ ওয়ানটা 10, দুটোই 10 আছে। এবার আমরা যদি খুব সহজে 5 10 50, 5 10 50, তো যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস সামনে থাকবে -1। কিন্তু দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ঋণাত্মক চিহ্নকে উপেক্ষা করতে হয়, অবজ্ঞা করতে হয়, অর্থাৎ ঋণাত্মক চিহ্নটা থাকে না। এই জন্য আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে একটু খেয়াল করলেই আমরা এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা, এইখানে খেয়াল করলে দেখতে পারবে যে এই যে মানটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই এককের সমান স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করে ফেলছি। অর্থাৎ এখন এই যে জিনিসটা আমরা নির্ণয় করেছি, এটা হলো এককের সমান স্থিতিস্থাপকতা। আমরা এখানে দেখাইছিলাম উদাহরণ দিয়া 10/10, আমাদের হয়েছে হলো 50/50। অর্থাৎ এরকম যদি রেজাল্টটা হয়, তাহলে আমরা সেই রেজাল্টকে বলবো যে এককের সমান স্থিতিস্থাপকতা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এককের সমান স্থিতিস্থাপকতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। খুব সহজেই আমরা এখানে চেষ্টা করেছি এটা তোমাদেরকে বোঝানোর। তারপরে আমরা আরেকটা সূচি দেখতে পাচ্ছি এখানে, এটা হলো এটা এই যে মানে সূচিটা আমরা এখানে দেখেছিলাম, এটা এবার যদি আমরা একটা চিত্রে উপস্থাপন করি তাহলে কি দাঁড়ায়। তাহলে আমরা দেখি এখানে একটু, যে সূচিটা আমরা ছিল এই একই সূচি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অক্ষ, কোয়ান্টিটি অফ ডিমান্ড একটা প্রাইস, তারপরে হলো এখানে আমরা দেখছি স্কেলটা বসাই নেই 5 10 10। এবার দেখা যাচ্ছে আমাদের সমন্বয়গুলো কি 10 10। এবার যদি আমরা দুইটা সমন্বয়ে আমরা একটু দেখি, দুটো সমন্বয় মিলে আমরা একটা বিন্দু পেয়ে যাব, এ বিন্দু, এবং পরবর্তী সমন্বয় হলো 5, এবং পরবর্তী সমন্বয় হলো 15, এবং 5 15 মিলে দেখি আমরা কি হয়, অর্থাৎ বি বিন্দুটা পেয়ে গেলাম, এবং আমরা একটু রেখা পেয়ে গেলাম খুব সুন্দরই সহজভাবেই, ডিডি রেখা। এখন এই যে ডিডি রেখা আমরা পেয়ে গেলাম, এখন দেখি কি হচ্ছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে আমরা পেয়ে গেছি দুটো ডেল কিউ বাই ডেল পি, অর্থাৎ এখানে চাহিদার পরিবর্তনের পরিমাণ এবং দামের পরিবর্তনের পরিমাণ, এই দুটো জিনিস আমরা এইখানে পেয়ে গেছি। এখানে আমরা খুব সহজেই দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি চাহিদার পরিবর্তনের পরিমাণটা আসছে কোত্থেকে, এই যে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি এইখান থেকে আসছে চাহিদার পরিমাণ, অর্থাৎ 15 - 15 - 10 5। আচ্ছা, এরপরে যেটা আসছে একটু দেখি, এই 5টা আসছে কোত্থেকে, এই যে 5টা ছিল 10, পরে হয়ে গেছে 5, তার মানে 5 - 10, অর্থাৎ এই যে -5। এই এলো একক স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা একটা চিত্রের সাহায্যে দেখাইতে পারি, আমরা গণিতের সাহায্যে বের করে নিতে পারি, আমরা সব কিছুর মাধ্যমেই এই স্থিতিস্থাপকতা, 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা বের করে নিয়ে আসতে পারবো একটু মনোযোগ দিলেই। তারপরে আমরা একটু জিনিস দেখি, এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই কারণে আমরা তিনটা জিনিস এখানে দিয়েছি। একটা ছিল একক স্থিতিস্থাপকতা, পরে আরেকটা দেখাই এখানে যেটা দেখতে পাচ্ছি শূন্য স্থিতিস্থাপকতা। এখানে একই রকম অবস্থায় কিন্তু একটু আলাদা, সেহেতু আমি এখানে একটু আলাদাভাবে দেখাচ্ছি। আমরা এখানে একটু দেখি যে সূচি অনুযায়ী চিত্রটা কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন 10, কোয়ান্টিটি অফ ডিমান্ড 10, প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ডের কোনো চেঞ্জ নেই। অর্থাৎ এখানে আমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করি, যে একটু খেয়াল করে দেখি আমাদের এখানে, আমরা খেয়াল করে দেখি একটু
সমন্বয়গুলো কি হচ্ছে, 10 10 এ বিন্দু। কিন্তু যদি আমরা, যেহেতু দাম কমে গেছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন নাই, একই, অর্থাৎ আমরা এখানে আরেকটা বিন্দু পেয়ে গেলাম বি। এখন এবি যোগ করলে যদি যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো ডিডি রেখা, এই ডিডি রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেটা হয়, ওপরে থাকবে জিরো, অর্থাৎ এই জিরোটা কোত্থেকে আসলো আমরা একটু খেয়াল করে দেখি। এই জিরোটা কোত্থেকে আসলো দেখি, যেহেতু 10 কোনো পরিবর্তন হয় নাই, 10 - 10 = 0, আর যেহেতু এই যে চাহিদার দামের পরিবর্তনটা ঘটেছে, 10 ছিল 5 হয়ে গেছে, তাহলে এখানে হবে 5 - 10 = -5। অর্থাৎ যদি আমি এখানে 5 দেওয়া শূন্যকে বাদ দিই, 5 এ 0 0, তা শূন্য স্থিতিস্থাপকতা, এটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা। এরপরে আরেকটা অসীম স্থিতিস্থাপকতা, প্রায় কাছাকাছি পর্যায়ে কিন্তু ঠিক উল্টো ধরনের। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূচি, সেই সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র, একই ধরনের চিত্র, কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং এই দুইটার সমন্বয়, এই দুইটার সমন্বয়ের আমরা এখানে একটা সমন্বয় দেখতে পাচ্ছি। যখন 10 তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড 5 এবং প্রাইজের কোনো পরিবর্তন নাই, একই দামে চাহিদার পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি অফ ডিমান্ড বেড়ে গেছে। এর ফলে যেটা হচ্ছে যে চাহিদা রেখাটা আমাদের কীরকম হচ্ছে, চাহিদা রেখা আমরা দেখতে পাচ্ছি যে এই এবি যোগ করে দিলে যে রেখাটা হচ্ছে এটার নাম হলো ডিডি চাহিদা রেখা। তাহলে ডিডি চাহিদা রেখাটা আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ কোনো পরিবর্তন নাই, এখানেও 10 এখানেও 10, আরও যদি এদিকে আমাদের বাড়ে তাইলেও আমাদের এখানে কোনো দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এইটা হলো যে একটা হলো খেয়াল রাখতে হবে যে অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে, আর শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা হবে লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইভাবে বেড়ে গেছে। এই জিনিস দুটো খেয়াল রাখলেই তোমরা খুব সহজেই এই চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবে। আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে কি, এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এই স্থিতিস্থাপকতা থেকে আমরা কিভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি, আমরা কোন ধরনের স্থিতিস্থাপকতা হলে এটা কি হবে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, দাম স্থিতিস্থাপকতা, এটা পুরোটাই দাম স্থিতিস্থাপকতা। আমরা দেখেছি দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নকে উপেক্ষা করতে হয়, অর্থাৎ এটা যখন এই যে ঋণাত্মক চিহ্নকে উপেক্ষা করলে এখানে কোনো ঋণাত্মক চিহ্ন নেই, অর্থাৎ আমরা উপেক্ষা করি, আমরা এই রেজাল্টটা পেয়েছি। এই 5 ধরনের স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি। একক স্থিতিস্থাপকতা, আর এটাকে বলা হয় যে এটা আমরা যেটা দেখেছিলাম যে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা, আর যদি এককের চেয়ে কম হয় তাহলে এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। আর শূন্য তো শূন্য আছে, অসীম অসীম আছে। আচ্ছা, এখন এই যে জিনিসটা এখানে একটু ভুল আছে, এটা অসীম, এটা ইনফিনিটি হবে, 1 না হয়ে এটা ইনফিনিটি হবে। আচ্ছা, এখন এই যে দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দ্রব্যের প্রকৃতিটা কিভাবে নির্ণয় করব, যদি স্থিতিস্থাপক হয়, যদি রেজাল্টটা এক হয় তাইলে হবে বিলাসজাত দ্রব্য, অর্থাৎ যেমন রঙিন টেলিভিশন, এসি, এগুলো। যদি অস্থিতিস্থাপক একের চেয়ে কম হয় রেজাল্টটা, স্থিতিস্থাপকতার মানটা যদি একের চেয়ে কম হয়, অর্থাৎ 0.5, 0.8, 0.9, যে কোনো পয়েন্ট দিয়ে যদি রেজাল্টটা আসে, তাহলে আমরা বুঝবো সেই দ্রব্যগুলি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল, ডাল, লবণিক, এইগুলো। কারণ এই যে তোমাদের প্রায়শই এই স্থিতিস্থাপকতার সাথে এই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার প্রশ্নটা আসে, তখন তোমাদের মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হয় যে দাম স্থিতিস্থাপকতা হলে দ্রব্যের প্রকৃতিটা কেমন হবে। অর্থাৎ দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ইলাস্টিসিটি মানটা যদি 1 হয় তাহলে আমরা বুঝবো একের চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা বুঝবো বিলাসজাত দ্রব্য, একের চেয়ে কম যদি হয় তাহলে আমরা বুঝবো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল, ডাল, লবণ ইত্যাদি। অর্থাৎ এই যে কোনো এই মানগুলো, অর্থাৎ এই যে স্থিতিস্থাপকতার মানটা যদি এই দুটো জিনিস, অর্থাৎ ইলাস্টিসিটি ডিমান্ড একের চেয়ে বেশি, একের চেয়ে কম, এই দুটোই নির্ণয় করে আমাদের যে দ্রব্যের প্রকৃতিটা কেমন হবে। ঠিক আমরা যেটা দেখেছিলাম পরবর্তীতে আয় স্থিতিস্থাপকতার মান যদি এই ইলাস্টিসিটি ডিমান্ডের মান যদি পজিটিভ হয়,
আমরা এখানে কিন্তু এই ঋণাত্মক চিহ্নকে অবজ্ঞা করেছিলাম, এখন কিন্তু আর অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। কারণ এখানে আয় স্থিতিস্থাপকতার মান যদি পজিটিভ হয়, ধনাত্মক যদি হয়, তাহলে এটা এটা দ্রব্যটা হবে সাধারণ বা বেবলেন। বেবলেন নামক একজন অর্থনীতিবিদ বলছেন যে কোনো এমন কিছু দ্রব্য আছে যাদের আয় বাড়লে চাহিদা বাড়ে, এবং এক্ষেত্রে কিন্তু আয় বাড়ার সাথে সাথে চাহিদা যদি বাড়ে, তাহলে এই চাহিদা রেখাটা কিন্তু ঊর্ধ্বগামী রেখা হয়। এবং যেমন নাজিরশাল চাল, চিনি গুড় চাল, একটু দামি চাল, এগুলো হলো সাধারণ বা বেবলেন দ্রব্য। আর যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয় মানটা, আয় স্থিতিস্থাপকতার মান যদি ইলাস্টিসিটি ওয়াই ইকুয়াল টু যদি নেগেটিভ হয়, ঋণাত্মক মান বের হয়, তাহলে এই দ্রব্যটার নাম হলো নিকৃষ্ট বা গিফেন। স্যার গিফেন নামক একজন অর্থনীতিবিদ বলছেন যে আয় বাড়লে চাহিদা কমে। এমন কিছু দ্রব্য আছে যেগুলো আয় বাড়লে চাহিদা কমে যায়, যেমন মোটা কাপড়, তারপর মোটা ভাত, এইগুলো। আর আরেকটা স্থিতিস্থাপকতা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, আর স্থিতিস্থাপকতা, এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটা মান। পজিটিভ যদি হয়, ধনাত্মক হলে দ্রব্যটা হবে পরিবর্তক দ্রব্য, যেমন চা, কফি, একটার পরিবর্তে আমরা আরেকটা দ্রব্য ব্যবহার করতে পারি। যদি আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়, তাহলে এটা ঋণাত্মক হলে পরিপূরক দ্রব্য। আয় স্থিতিস্থাপকতার মান যদি শূন্য হয়, তাহলে আমরা বলবো সম্পর্কহীন দ্রব্য। যেমন পাটের সাথে কমলার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পাটের দাম বাড়লে কমলার চাহিদা কি হবে, এইটার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু চিনির সাথে গুড়ের কিন্তু সম্পর্ক রয়েছে। চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা কি হবে, এখানে পরিবর্তন করতে দিতে পারে, এই জন্য এটা পরিবর্তক দ্রব্য। আচ্ছা, এখানে পরিপূরক দ্রব্যটা হলো, ওইটা হলো যেমন কালি ও কলম। যেমন কালির দাম বাড়লে কলমের চাহিদা কমে যাবে, এইরকম একটা বিষয় আর কি। কালি ছাড়া কলম চলে না, এই জন্য একটার পরিপূরক আরেকটা। তাহলে আমরা এই যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আমরা দেখতে পেলাম, যে স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করা যায়, এবং স্থিতিস্থাপকতা নির্ণয়ের ফলে স্থিতিস্থাপকতার মানের উপর ভিত্তি করে আমরা কিভাবে বলতে পারি কোনটা কোন দ্রব্য। এই যে জিনিসটা, এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা ইচ্ছা করলে যখন এই বিষয়টা দেখবে তোমাদের মোবাইল বা ল্যাপটপে যেটাতেই দেখো, ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট নিয়ে সেটা পরবর্তীতে তোমরা রেখে দিতে পারো, তোমাদের জন্য সেটা পরবর্তীতে খুবই ভালো হবে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে কি দেখতে পাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে এই কিভাবে আমরা এই যে সূচি থেকে আমরা একটা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা এই দেখতে পাচ্ছি যে সূচি ছিল, এই সূচি থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সূত্রটা সম্পর্কে জানি। এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি তোমরা জানো, যে ঠিক এই সূত্রটা দেখো। এই কোয়ান্টিটি অফ ডিমান্ড 100 ছিল, 105 হয়ে গেছে, তার মানে 105 থেকে 100 মাইনাস করলে 5। তারপরে প্রাইসও পরিবর্তন হয়েছিল, 10 ছিল 9 হয়ে গেছে, তাহলে 9 মাইনাস 10 এগুলো -1। কোয়ান্টিটি প্রথম ছিল প্রাইস, কোয়ান্টিটি ছিল 100, প্রাইস ছিল 10। এখন এই মানগুলি আমরা এখানে যখন বসিয়ে দিব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা মান পেয়ে যাই। অর্থাৎ এখানে এই যে একটা মাইনাস চিহ্ন আছে, -1/2, যেহেতু আমরা বলছি যে প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নকে উপেক্ষা করব, সেহেতু এটার মান হলো হাফ, অর্থাৎ <1, যেটা বলছি এখানে এটা অস্থিতিস্থাপক। তাই পণ্যটির চাহিদা হলো অস্থিতিস্থাপক। একের চেয়ে কম হলে অস্থিতিস্থাপক, একের চেয়ে বেশি হলে স্থিতিস্থাপক। সহজ জিনিস। তাহলে আমরা এখানে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে গেলে দ্রব্যের প্রকৃতিটা কীভাবে নির্ণয় করব আমরা, যেহেতু ইলাস্টিসিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু হাফ হওয়ায় পণ্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং এটা কি হবে, চাল, ডাল, লবণ ইত্যাদি। যেহেতু এটা হাফ ছিল, একের চেয়ে কম ছিল, হ্যাঁ, উল্লেখ্য যে পণ্যটির দাম স্থিতিস্থাপকতার মান এটা 0-র চেয়ে বেশি হবে, একের চেয়ে কম হবে। হাফটা কিন্তু 0-র চেয়ে বেশি, কিন্তু একের চেয়ে কম। এই যদি হয়, এই যে শর্তটা, এই শর্তটা যদি আমরা বুঝতে পারি, এই শর্তটা আমার জানা থাকলে আমি বুঝবো যে এটা চাহিদার অস্থিতিস্থাপক, এবং এই অস্থিতিস্থাপক হওয়ার কারণে দ্রব্যটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হলো চাল, ডাল, লবণ ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে শেডের যে জায়গাটা, এটা হলো শর্ত। এই শর্তের উপর ভিত্তি করে আমি চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি এবং দ্রব্যটা নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার তুলনা।
আমরা একটু আগে বলেছিলাম যে দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হারটা যদি একটু বেশি হয় তাহলে সেটা স্থিতিস্থাপক। এবং এই স্থিতিস্থাপক যদি হয় তাহলে দ্রব্যটা হবে বিলাসজাত দ্রব্য। তারপরে আমরা দেখেছিলাম যে এই স্থিতিস্থাপকতার মান শর্তটা কি, যেটা একের চেয়ে বেশি হবে আবার অসীমের চেয়ে কম হবে। এবং এই ক্ষেত্রে যদি চাহিদা রেখা আঁকা হয়, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে এটা ফ্ল্যাট রেখাটা হয়, অর্থাৎ একটু সোয়ানো রেখা থাকে। আবার ওই অস্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিবর্তনের হারটা যদি কম হয়, অর্থাৎ একের চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে আমরা সেই জানি এটা বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যদি অস্থিতিস্থাপক হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল লবণ ইত্যাদি। আর শর্তটা কি, শর্তটা হলো শূন্যের চেয়ে বেশি একের চেয়ে কম, অর্থাৎ হাফ পয়েন্ট থাকবে। আর চাহিদা রেখাটা কেমন হবে, চাহিদা রেখাটা হবে খাড়া। এই যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ চারটা এখানে আমরা তুলনা, আমরা পার্থক্য, আমরা দুটোর মধ্যে কি মিল অমিল আমরা দেখতে পেলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এটা প্রায়শই পরীক্ষায় আসে যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক যে চাহিদা, এই চাহিদার একটা তুলনামূলক চিত্র তুমি দেখাও। তাহলে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি একটা পার্থক্য আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পেরেছি। এরপরে আমরা একটু দেখি কি আছে। আর কিছু নাই, আমরা লকডাউনে আছি। এবার তোমাদের বাড়ির কাজ একটু, মানে এতক্ষণ যে ক্লাসটা আমরা দেখেছি এর মধ্যে থেকে আমি একটি সূচি দিচ্ছি। এই যে সূচিটা, এই সূচিটার উপর ভিত্তি করে তোমরা বাড়িতে বসে একটা কাজ করবে, স্থিতিস্থাপকতার আলোকে পণ্যটার প্রকৃতি নির্ণয় করবে। আমরা একটু আগে, মাত্র একটু আগেই তোমরা এই দেখতে পেয়েছো কিভাবে আমরা একটা সূচি থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি এবং এই স্থিতিস্থাপকতা নির্ণয়ের উপর ভিত্তি করে আমরা কিভাবে দ্রব্যের প্রকৃতিটা নির্ণয় করেছি। তো তোমাদের এই অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের এই অর্থনীতির অনলাইন ক্লাসটি তোমরা দেখেছো, অনেকক্ষণ আমার এই বক্তব্য শুনেছো। এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। তবে শেষ করার আগে তোমরা যখন অনলাইনে আমাদের ফেসবুক আইডিতে যখন ক্লাসগুলো দেখবে, যদি কোনো দেখো ক্লাসটা, অবশ্যই একটা লাইক দিবে। তোমাদের যদি কোনো কথা থাকে, তোমাদের কোনো বক্তব্য থাকে, কমেন্টস করবে। তোমরা যদি লাইক দাও, কমেন্টস করো, তাহলে আমরা কিন্তু বুঝবো যে তুমি আমাদের এই ক্লাসটা দেখেছো। আর যদি কোনো কিছু নাই করো, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের এই ক্লাসটা কি তোমরা দেখেছো কি না। তো আশা করি তোমরা লাইক দিয়ে কমেন্টস করে আমাদের এই ক্লাসটা ক্লাসের যে সার্থকতা সেটা তোমরা বই আনবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে আমাদের ক্লাসরুমে, আশা প্রত্যয় ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।